দেখো, আমাদের যে চ্যাপ্টারটা চলছিল মানে তড়িৎ রসায়ন, সেই চ্যাপ্টারের পরবর্তী বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, কোষের তড়িৎচালক বল সংক্রান্ত নার্স্ট সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। মনে করো এটা একটা গ্যালভানীয় কোষ। এই কোষের মধ্যে এই বিক্রিয়াটি ঘটছে। এখানে এ এবং বি হলো বিক্রিয়ক, সি এবং ডি হলো বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিজ্ঞানী নার্স বললেন যে এই কোষ থেকে যে তড়িৎচালক বল সৃষ্টি হবে তার মান হবে ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস আরটি বাই এনএফ এলএন কনসেন্ট্রেশন অফ সি, মানে বিক্রিয়াজাতগুলিকে লিখছি কিন্তু টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি বাই বিক্রিয়কগুলিকে লিখছি কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এখানে ই সেল মানে হলো যে কোনো মুহূর্তে এই কোষের তড়িৎচালক বল। ই জিরো সেল হলো কোষটির প্রমাণ তড়িৎচালক বল। প্রমাণ তড়িৎচালক বল বলতে আমি লিখতে পারি ই জিরো সেল ইকুয়াল টু ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড। তুমি জানো এই কোষটিকে যদি দুটো পার্টে ভাগ করি তাহলে ডান দিকটা হচ্ছে ক্যাথোড মানে পজিটিভ তড়িৎদ্বার, আর বাঁ দিকটা হচ্ছে অ্যানোড মানে নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে ই জিরো সেলের মান মানে কোষের প্রমাণ তড়িৎচালক বলের মান হবে এই ক্যাথোডের প্রমাণ তড়িৎদ্বার বিভব মাইনাস অ্যানোডের প্রমাণ তড়িৎদ্বার বিভব। কেমন? আর এই মানগুলিকে একে একে বলছি। আর হলো একটা সার্বজনীন গ্যাস ধ্রুবক যার এসআই পদ্ধতিতে মান হচ্ছে 8.314। টি হলো উষ্ণতা। এখানে সাধারণত ঘরের উষ্ণতা মানে 25 ডিগ্রি সেলসিয়াসে ধরা হয়, মানে 298 কেলভিনকে ধরা হয়। এন হলো এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা, মানে যত মোল ইলেকট্রন এই রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তার সংখ্যা হচ্ছে এন। এফ হচ্ছে ফ্যারাড। 1 ফ্যারাড মানে হলো 96,500 কুলম্ব। তাহলে ই সেল সমান সমান ই জিরো সেল মাইনাস 8.314 ইন্টু 298 বাই এন ইন্টু 96,500। আচ্ছা, এই এলএনটাকে যদি লগে নিতে চাই তাহলে 2.303 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে এলএনটা লগ হয়ে যাবে, লগ কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এবং মনে রাখবে এই মানটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে এর মানটা আসবে 0.059 বাই এন। তাহলে পাচ্ছি দেখো ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন লগ concentration of C to the power C into concentration of D to the power D by concentration of A to the power A into concentration of B to the power B। এখানে তুমি ব্র্যাকেট লিখে নেবে T equal to 298 কেলভিন। যেহেতু আমি T এর মানটা 298 কেলভিন বসিয়েছি তাই T এর মানটা পাশে উল্লেখ করা দরকার। এই হচ্ছে তোমার সমীকরণ, যেই সমীকরণটা নিয়ে তোমাকে বিভিন্ন অঙ্ক করতে হবে। এই সমীকরণটাকে মনে রাখবে। যেমন আমি একটা অঙ্ক উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা গ্যালভানীয় কোষ। এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড। এখানে অ্যানোডের প্রমাণ তড়িৎদ্বার বিভব আছে, ক্যাথোডের প্রমাণ তড়িৎদ্বার বিভব আছে। এবার এই কোষটির তড়িৎচালক বলের মান কত হবে দেখো। এটা নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে। ফার্স্ট অ্যানোড বিক্রিয়া, তাহলে এখানে লিখলাম অ্যানোড। অ্যানোডে কি হয় জারণ, তাহলে সিউ কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে সিউ2 প্লাস তৈরি করবে, +2 ইলেকট্রন। বা তুমি এটাকে +2 ইলেকট্রন এই ধারে না লিখে এই পাশে -2 ইলেকট্রন লিখতে পারো, একই কথা। ক্যাথোডে হবে বিজারণ, তাহলে ক্যাথোড লিখে আমি লিখছি দেখো এজি প্লাস থেকে হবে এজি, তাহলে এজি প্লাস সে একটা ইলেকট্রন নিয়ে তৈরি হলো এজি। তাহলে অ্যানোডে দেখো জারণ হলো, ক্যাথোডে দেখো ইলেকট্রন গ্রহণ হলো মানে বিজারণ হলো। তাহলে এবার ইলেকট্রন সংখ্যা সমান করতে গেলে আমি দুই পাশে 2 দিয়ে গুণ করলাম। কেন 2 দিয়ে গুণ করলাম? তাহলে ইলেকট্রন সংখ্যা দেখো সমান হবে এবং কেটে যাবে। এবার সেল রিঅ্যাকশন, সেল রিঅ্যাকশনটা তাহলে কি, বাদিকে কি পাচ্ছি দেখো Cu প্লাস 2 Ag প্লাস তীর চিহ্ন দিয়ে Cu2 প্লাস 2 Ag, এই হচ্ছে সেল রিঅ্যাকশন। এই সেল রিঅ্যাকশন অনুযায়ী আমাকে নার্স সমীকরণ তৈরি করতে হবে।
তাহলে এবার লিখবো ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই 2 লিখবো। কেন 2 লিখলাম দেখো, এখানে কটা ইলেকট্রন অংশ নিয়েছে? দুটো ইলেকট্রন। এটাকে একটা ইলেকট্রন লিখলেও 2 দিয়ে গুণ করেছি ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য। তাহলে এখানে বাই 2 লিখলাম। লগ নাম সমীকরণটা মনে করে দেখো, উপরে ছিল বিক্রিয়াজাত পদার্থ, এখানে বিক্রিয়াজাত পদার্থ কি কি আছে দেখো, কনসেন্ট্রেশন অফ CO2 প্লাস এই কনসেন্ট্রেশন অফ Ag লিখলাম ঠিকই, কিন্তু মাথায় স্কোয়ার লিখবো। কেন স্কোয়ার? এখানে 2 আছে বলে স্কোয়ার লিখে দিলাম। আর নিচে হচ্ছে বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক পদার্থ কি আছে দেখো, কনসেন্ট্রেশন অফ Cu এবং কনসেন্ট্রেশন অফ Ag প্লাস এর স্কোয়ার। স্কোয়ার কেন? এই সহগটা উপরে চলে যাবে পাওয়ার উপরে। এবার মানগুলি বসাবো। এখানে বলা বাহুল্য যে E0 সেল মানে হচ্ছে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে আগে E0 সেল বার করে নিই। E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। দেখো E0 ক্যাথোড মানে কোনটা? এটা হচ্ছে ক্যাথোড, তার প্রমাণ তড়িৎদ্বার বিভব দেওয়া আছে প্লাস 0.80 ভোল্ট। তাহলে লিখবো 0.80 মাইনাস এটা হচ্ছে অ্যানোড, তার প্রমাণ তড়িৎদ্বার বিভব দেওয়া আছে 0.34 ভোল্ট। তাহলে মাইনাস করলে কত হচ্ছে দেখো তো, 40.46 ভোল্ট হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে E0 সেলটা এখানে বসাবো। তাহলে কি পাচ্ছি দেখো, ই সেল ইকুয়াল টু E0 সেলের জায়গায় লিখবো 0.46 মাইনাস, মুছে দিলাম, হ্যাঁ আমি পরে লিখতে তো অসুবিধা হচ্ছে, 0.46 লিখলাম E0 সেলের জায়গায়। আর বাদ বাকি যা আছে সেগুলো কি লিখছে দেখো, 0.059 বাই 2 লগ, উপরে কি লিখছে দেখো, CO2 প্লাস এর গাঢ়ত্ব দেখো, CO2 প্লাস এর গাঢ়ত্ব 1 বসালাম ইনটু এখানে Ag আছে, Ag হচ্ছে বিশুদ্ধ ধাতু, তাহলে বিশুদ্ধ অবস্থা থাকলে তার সক্রিয়তা 1, তাই 1 এর স্কয়ার। নিচে কনসেন্ট্রেশন অফ Cu, Cu বিশুদ্ধ ধাতু, তাহলে এর সক্রিয় ভর 1 ইনটু Ag প্লাস এর গাঢ়ত্ব দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে? Ag প্লাস এর গাঢ়ত্ব 0.01 মোলার, তাহলে তার আবার স্কয়ার, তাহলে এখানে লিখবো 0.01 এর স্কয়ার। কেমন? কারণ Ag প্লাস এর গাঢ়ত্ব 0.01 মোলার। তাহলে এবার দেখো এই মানটা আমি ই সেল সমান সমান 0.46 মাইনাস 0.059 বাই 2 লগ, এটা খেয়াল করে দেখো, এটা উপরেটা 1 আর নিচেরটা এইখানে হিসেব করছি, এটা হচ্ছে 0.01 মানে হলো 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায় 0.01 কে, তার আবার স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 হবে, সেটা উপরে গেলে পরে 10 টু দি পাওয়ার 4। দেখো সব এটা 1 এটা 1, 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিচে, উপরে গেলে 10 টু দি পাওয়ার 4। এবার তুমি কি করবে, লগ যেহেতু আছে এই 4টাকে তুমি আগে নিয়ে আসতে পারো, আগে নিয়ে আসলে পরে কি হচ্ছে দেখো, আচ্ছা এই উপরে লিখছি, আনলে পরে জায়গা পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে লিখছি দেখো তো, ই সেল ইকুয়াল টু 0.46 মাইনাস 0.46 মাইনাস কি লিখছি দেখো তো, 0.059 বাই 2, আর 4টা লগের আগে চলে আসবে, তাই না? তাহলে এখানে লিখবো ইনটু 4 লগ 10, লগ 10 মানে 1। দেখো এই 4টা লগের আগে আসলে লগ 10 পরে থাকলে লগ 10 মানে 1, তাহলে এইটাকে 1 লিখলাম, তাহলে 1, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, ই সেল ইকুয়াল টু 0.46 মাইনাস 0.059 বাই 2 ইনটু 4, তাহলে 2 2 কেটে গেল, তাহলে আমি পেলাম আলটিমেটলি কি দেখো, ই সেল ইকুয়াল টু 0.46 মাইনাস 0.059 ইনটু 2, এত ভোল্ট। এইটা হচ্ছে এই কোষটির তড়িৎ চালক বল 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। মনে করো এটা একটি গ্যালভানীয় কোষ এবং একটা পরাবর্তক কোষ, এখানে একটা উভমুখী বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং এর ফলেই এই কোষ থেকে তড়িৎ চালক বল পাওয়া যাচ্ছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। এখন নানস্টের সমীকরণ অনুযায়ী এই কোষটির তড়িৎ চালক বল ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস RT বাই NF ln concentration of C to the power C, concentration of D to the power D by concentration of A to the power A, concentration of B to the power B। দেখো এটাকে আমি 1 নং সমীকরণ নাম দিলাম। এইখানে আমি যে মানটা লিখেছি এটা হচ্ছে
বিক্রিয়াজাত পদার্থগুলির যথোপযুক্ত সক্রিয় ভর, বিক্রিয়াজাত পদার্থগুলির যথোপযুক্ত ঘাত সহ সক্রিয় ভর, আর নিচে লিখেছি মানে হরে লিখেছি বিক্রিয়ক পদার্থগুলির যথোপযুক্ত ঘাত সহ সক্রিয় ভর। এখন এইটাকে আমি বলি বিক্রিয়া কোশেন্ট। বিক্রিয়া কোশেন্ট, তাহলে এই সমীকরণটা লিখতে পারি ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ এল এন কিউ। বিক্রিয়া কোশেন্টকে আমি লিখলাম কিউ আকারে। তাহলে কিউ বিক্রিয়া কোশেন্টের সংজ্ঞা কি? যে কোনো অবস্থায়, সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো অবস্থায় এই বিক্রিয়াটির বিক্রিয়াজাত পদার্থগুলির যথোপযুক্ত ঘাতসহ সক্রিয় ভর এবং বিক্রিয়ক পদার্থগুলির যথোপযুক্ত ঘাতসহ সক্রিয় ভরের অনুপাতকে বলে বিক্রিয়া কোশেন্ট। কেমন? এখন এই কোষটার দিকে চলে আসি। তুমি জানো এই কোষের এই ডান দিকটা হচ্ছে, এটাকে দুটো পার্টে যদি ভাগ করি তাহলে এইটা হচ্ছে তোমার ক্যাথোড মানে পজিটিভ তড়িৎদ্বার, এইটা হচ্ছে বাদিক হচ্ছে অ্যানোড মানে নেগেটিভ তড়িৎদ্বার। এবং সবসময় তুমি জানো ক্যাথোডের বিভব মানে ই ক্যাথোড ইজ গ্রেটার দ্যান ই অ্যানোড, মানে ডান দিকের বিভবটা বাদিকের বিভবের থেকে বেশি। এবং এই দুটোর পার্থক্যকেই বলা হয় তড়িৎচালক বল, মানে তড়িৎচালক বল ই সেল ইকুয়াল টু তুমি জানো ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, মানে ডান দিকের বিভব মাইনাস বাদিকের বিভব, এইটা হচ্ছে কোষের তড়িৎচালক বল। এবং তড়িৎচালক বলের মান সর্বোচ্চ হয় যখন এটা মুক্ত বর্তনী অবস্থা থাকে, মানে এদের মধ্যে যোগাযোগ থাকে না। এখন যোগাযোগ করা মাত্রই এই ক্যাথোডের বিভব আস্তে আস্তে কমতে থাকবে আর অ্যানোডের বিভব বাড়তে থাকবে। এটা ততক্ষণ চলবে যতক্ষণ না এই ক্যাথোড এবং অ্যানোডের বিভব সমান হয়। আর ক্যাথোড এবং অ্যানোডের বিভব সমান হয়ে গেলে পরে তখন কিন্তু আমি কোষ থেকে কোনো তড়িৎ পাবো না। তার মানে কি, যদি ই ক্যাথোড ইকুয়াল টু ই অ্যানোড হয়, তাই তো হওয়ার কথা। যখনই যোগ করে দিয়েছি কার বিভব কমেছে বলতো? ক্যাথোড বিভব কমেছে এবং অ্যানোডের বিভব বেড়েছে। এবং বাড়তে এই বাড়া কমাটা চলেছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না ই ক্যাথোড ইকুয়াল টু ই অ্যানোড হচ্ছে। আর এটা হয়ে গেলে কিন্তু কোষ থেকে কোনো কারেন্ট পাবো না, কারণ আমি জানি ই সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তাহলে সেই অবস্থাতে অর্থাৎ যখন ক্যাথোড এবং অ্যানোডের বিভব সমান হয়ে গেল তখন ই সেলের জায়গায় আমি লিখবো জিরো ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ এল এন। দেখো তখন কিউ কে আমি লিখবো কে অর্থাৎ সাম্য ধ্রুবক। কেন? অর্থাৎ তখন ওই মুহূর্তে কিউ ইকুয়াল টু হয়ে যাবে কে। কেন? কারণ যখন ক্যাথোড এবং অ্যানোডের বিভব সমান হয়ে যায় তখন কোষ থেকে আর কারেন্ট পাওয়া যায় না ঠিকই, এবং কোষটি তখন সাম্যাবস্থায় থাকে। এটা মাথায় রাখো। আরেকবার বলি, যখন আমি কানেক্ট করে দিলাম তখন ক্যাথোডের বিভব আস্তে আস্তে কমছে, অ্যানোডের বিভব বাড়ছে, বাড়তে বাড়তে এই বাড়া কমাটা কতক্ষণ চললো? যতক্ষণ না দুজনের বিভব সমান হয়। আর দুজনের বিভব সমান হয়ে গেলে কোষ থেকে কোনো কারেন্ট পাবো না, কারণ ই সেল ইকুয়াল ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তাহলে ই সেলের জায়গায় জিরো বসাবো এবং মনে রাখবে সে অবস্থায় কোষটি কিন্তু সাম্যাবস্থায় থাকে। তাই তখন এই কিউ কে আর কিউ লিখবো না, তখন কিউ এর জায়গায় লিখবো কে মানে সাম্য ধ্রুবক। এই সমীকরণ থেকে দেখো তো আমি কি পাচ্ছি? ই সেল ই জিরো সেল ইকুয়াল টু লিখতে পারছি আর টি বাই এন এফ এল এন কে। এই সমীকরণ বসিয়ে এবং এই সমীকরণটাকে আরো সিম্পলিফাই করতে পারি। সেটা কি? ই জিরো সেল ইকুয়াল টু এটাকে লিখতে পারি 0.059 বাই এন লগ কে। এই সমীকরণটা ব্যবহার করে আমি কোন একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে পারি, অর্থাৎ কে এর মান নির্ণয় করতে পারি। এবার একটা উদাহরণ দিচ্ছি আমি। দেখো এখানে দুটো তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব দেওয়া আছে। একটি প্রমাণ তড়িৎদ্বার বিভব -0.76 ভোল্ট, আরেকটি +0.34 ভোল্ট। এটা হলে তড়িৎদ্বার দুটি দ্বারা সৃষ্ট কোষ বিক্রিয়া সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। মানে এই দুটো তড়িৎদ্বার দিয়ে যে একটা কোষ তৈরি করতে হবে এবং সেই কোষের যে বিক্রিয়াটা ঘটে তার সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। আগে বিচার করি এই দুটোর মধ্যে কে ক্যাথোড রূপে কাজ করবে, কে অ্যানোড রূপে কাজ করবে। যেটা বেশি সেটা ক্যাথোড, যেটা কম সেটা অ্যানোড। এবং অ্যানোডকে বাঁদিকে লিখবো, তাহলে অ্যানোডটা বাঁদিকে কিভাবে লিখবো? যা থেকে যাওয়া হয়। তাহলে এখানে কি থেকে কি হয়? এখানে হয় জারণ, তাহলে জেরেন থেকে হবে Zn2+। সল্ট বীজ ডান দিকে থাকবে ক্যাথোড, এবং সেক্ষেত্রে যা থেকে যাওয়া হয় মানে সেক্ষেত্রে বিজারণ হয়। বিজারণ হলে Cu2+ থেকে হবে Cu, তাহলে কি লিখবো? Cu2+/Cu।
এই হচ্ছে কোষটা তৈরি করলাম। এবার আমি কোষ বিক্রিয়াটা দেখাবো। তোমরা বলতেই পারো যে স্যার এখানে কোষ বিক্রিয়া দেখে কি হবে, আমি তো কে বার করবো। কিন্তু মনে রাখবে এন এর মান তো জানতে হবে, আমাকে জানতে হবে এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু কত। এটা দেখে তুমি যতই বলছো +2 না, তোমাকে দেখাতে হবে এন ইকুয়াল টু কত, তাহলে বিক্রিয়াটা দেখাতে হবে। তাহলে সবার প্রথমে অ্যানোড, অ্যানোড বিক্রিয়াটা কি, Zn -2 ইলেকট্রন লিখতে পারো, অথবা Zn এইদিকে 2 +2 ইলেকট্রন, এটা জারণ হলো। ক্যাথোড, ক্যাথোডে হয় বিজারণ, বিজারণ মানে কি, Cu2 ওই দুটো ইলেকট্রন নেবে, সরি এটা 2 ইলেকট্রন কিন্তু, হ্যাঁ Cu2 ওই দুটো ইলেকট্রন নেবে, নিয়ে তৈরি করবে দেখো Cu। এবার এই দুটোকে যোগ করে দেবো, তাহলে সেল রিঅ্যাকশন পাবো। সেল রিঅ্যাকশনটা কি, তাহলে বাদিকটা উপর নিচ যোগ করলে Zn Cu2 ইলেকট্রন ইলেকট্রন কেটে গেছে, তাহলে এখানে পাবো Zn2 Cu। এই হচ্ছে আমি একটা কোষ বিক্রিয়া পেলাম। এই বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কি আমাকে বার করতে হবে। দেখো এখানে অলরেডি n সমান পেয়ে গেছি, n সমান কত পেলাম দেখো তো, n = 2, এখান থেকে বলতে পারি n = 2, কেন, দেখো দুটো ইলেকট্রন অংশ নিয়েছে কোষ বিক্রিয়ায়, তাহলে n = 2। তাহলে এই অনুযায়ী এবার আমাকে কে বার করতে হবে, কে। এবার কে বার করার একটা ফর্মুলা একটু আগে বার করলাম, সেটা কি ছিল, E0 সেল, মনে পড়ছে, ইকুয়াল টু 0.059 বাই n, এখানে n মানে 2 log k। E0 সেলটা এবার আমাকে বার করতে হবে। E0 সেল মানে কি, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে ডান দিকে লিখছি, এখানে জায়গা নেই বলে। এবার দেখি E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোড, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। দেখো E0 ক্যাথোডের মান কত, +0.34 ভোল্ট মাইনাস অফ -0.76 ভোল্ট। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে পাচ্ছি, দেখো তুমি পাবে 1.1 ভোল্ট। তাহলে তুমি দেখো এই কোষটির E0 সেল পেয়ে গেলে, মানে প্রমাণ তড়িৎচালক বল পেয়ে গেলে, সেই মানটা এখানে বসাবো। তাহলে কত পাচ্ছি দেখো তো, 1.1 = 0.059 বাই 2 log k। এখান থেকে k এর মানটা বার করতে হবে, জায়গা নেই বলে আমি ওর উপরে লিখছি, হ্যাঁ উপরে এইখানটাতে মুছে দিলাম, কেমন। তাহলে এবার কি পাচ্ছি, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে কি পাচ্ছি, 1.1 × 2 বাই 0.059 ইকুয়াল টু log k। ঠিক আছে, তাহলে এবার এইটা করে দেখবে, তো করে দেখলে পরে তুমি পাবে 37.2 এর মতো, 37.2 ইকুয়াল টু log k। তাহলে এবার k এর মানটা কি করে বার করতে পারবে, একটা সাধারণ ফর্মুলা আছে অ্যান্টি লগ নিয়ে যাওয়ার, সেটা তোমার জানা আছে নিশ্চয়ই। log x ইকুয়াল টু যদি a হয়, তোমার জানা আছে x ইকুয়াল টু হবে 10⁻a, না জানলে জেনে নাও। log x ইকুয়াল টু যদি a হয়, অ্যান্টি লগ করতে করে x এর মান বার করতে হয়, তাহলে x ইকুয়াল টু হবে 10⁻a। তাহলে এখান থেকে দেখো তো log k ইকুয়াল টু এটা, অতএব লিখতে পারি k সমান হবে 10⁻37.2, এবং এই মানটা তুমি তোমার ক্যালকুলেটর বসাবে, একটা নির্দিষ্ট মান দেখাবে। এই হচ্ছে k এর মান। এইভাবে আমি সাম্য ধ্রুবকের মান বার করতে পারি, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো কোষের ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান এই ফর্মুলা ইউজ করে তুমি। দেখ এবার আমাদের বিষয় হলো গারত্ব কোষ। গারত্ব কোষ কাকে বলে? কিছু গ্যালভানীয় কোষ আছে যেখানে কোনো নিট রাসায়নিক বিক্রিয়া ঘটে না, কেবলমাত্র দুটো অর্ধকোষের মধ্যে গারত্বের পার্থক্য থাকার কারণে এক অর্ধকোষ থেকে আরেক অর্ধকোষে পদার্থের স্থানান্তরণ ঘটে, এর ফলে তড়িৎ শক্তি পাওয়া যায়। এই ধরনের গ্যালভানীয় কোষকে বলে গারত্ব কোষ। গারত্ব কোষ আবার দুই রকম, তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষ আর তড়িৎদ্বার গারত্ব কোষ। তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষ একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে। আমরা এখন আলোচনা করছি তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষ নিয়ে, এটা নিয়ে নয় কিন্তু, এটা পরে। তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষের একটা উদাহরণ হলো ZnSO4 C1। C1 মানে ZnSO4 এর গারত্ব C1, সল্ট ব্লিচ। ZnSO4 C2 Zn, এই হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষ। দেখো এই কোষটির আমি যদি রাসায়নিক বিক্রিয়া দেখি, তাহলে ডিটেলসে ব্যাপারটা মাথায় ঢুকবে। দেখো এখানে বাদিকটা হচ্ছে অ্যানোড আর ডান দিকটা ক্যাথোড। তবে খেয়াল করে দেখো দুটোরই কিন্তু অর্ধকোষ সেম, শুধু পার্থক্যটা কোথায়, তড়িৎ বিশ্লেষণের গাঢ়ত্বে পার্থক্য আছে। তাহলে অ্যানোডে জারণ ঘটে, তুমি জানো অ্যানোডে জারণ ঘটে। তাহলে Zn
থেকে তৈরি হবে দেখো Zn2 প্লাস, এবং তার গাঢ়ত্বটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম C1 প্লাস 2 ইলেকট্রন। আর ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে, তাহলে এখানে লিখলাম ক্যাথোড। ক্যাথোডে বিজারণ ঘটে মানে এই Zn2 প্লাস যার গাঢ়ত্ব কিনা C2, সে কি করবে? দুটো ইলেকট্রন নেবে, নিয়ে তৈরি করবে Zn। এই হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া লিখলাম। এবার আমি বাদিক ডান দিক যোগ করে দেবো। যোগ করলে দেখো এই Zn কেটে যাবে, দুটো ইলেকট্রন কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি দেখো Zn2 প্লাস ব্র্যাকেটে C2, Zn2 প্লাস ব্র্যাকেটে C1। এ হচ্ছে আমার নিট বিক্রিয়া। কিন্তু এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি বিক্রিয়া কি ঘটলো? এখানে অ্যাকচুয়ালি গাঢ়ত্বের পার্থক্য থাকলো। তাহলে এক্ষেত্রে আমি নানস্টের সমীকরণ প্রয়োগ করব। সমীকরণটা কি? E cell equal to E0 cell minus 0.059 by 2 log concentration of Zn2 plus, তার গাঢ়ত্ব কত দেখো ব্র্যাকেটে লেখা আছে, মানে C1 লিখবো, বাই concentration of Zn2 plus মানে এখানে লিখবো C2। কেমন? এবার দেখো E0 সেলের মান কিন্তু 0 হবে, কারণ E0 সেল মানে কি? E0 সেল মানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এখন দুটোই তো একই ধরনের অর্ধকোষ, তাই E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড মানে E0 সেল ইকুয়াল টু 0 আসবে। তাহলে কি পাচ্ছি? E সেল ইকুয়াল টু 0 মাইনাস 0.059 বাই 2 লগ C1 বাই C2। এইটাকে আমি উপরে একটু পরিষ্কার করে লিখছি, এই সাইডে জায়গা নেই বলে এই সাইডে লিখলাম। হ্যাঁ, তাহলে পেলাম দেখো E সেল ইকুয়াল টু মাইনাস 0.059 বাই 2 লগ C1 বাই C2। দেখো কোন একটা কোষের তড়িৎচালক বলের মান নেগেটিভ হয় না, তাই এক্ষেত্রে কোষের তড়িৎচালক বলের মান পজিটিভ হবে তখনই যদি C2 ইজ গ্রেটার দ্যান C1 হয়। অর্থাৎ ক্যাথোডের তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব অবশ্যই অ্যানোডের তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব থেকে বেশি হতে হবে, তবে এই কোষ থেকে আমি তড়িৎচালক বল পাবো। বোঝা গেল? যেহেতু এই মানটা মাইনাস আছে, তাই C2 মাস্ট বি গ্রেটার দ্যান C1, তবেই না এই লগের মানটা, এই প্রশ্নটা নেগেটিভ আসবে এবং নেগেটিভ মিলে পজিটিভ আসবে। অর্থাৎ C2 মাস্ট বি গ্রেটার দ্যান C1, তবেই কিন্তু কোষের তড়িৎচালক বল থাকবে। এটা একটা কন্ডিশন। তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষের কন্ডিশন হচ্ছে ক্যাথোডের তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব অ্যানোডের তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব থেকে বেশি হতে হবে। এবার চলে আসবো তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষে। এটা মুছে দিলাম, এটা বুঝতে পেরেছো? দেখো তোমরা নোট ডাউন করে নাও। এবার চলে আসি পরেরটা, মুছে দিলাম। তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ, একটা উদাহরণ দেওয়া যায়। এটা আমাদের হয়ে গেছে, তাই এটা মুছে দিলাম। তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষের উদাহরণ পিটি, একটা হাইড্রোজেন তড়িৎদ্বারকে ভাবছি। বাঁদিকে একটা হাইড্রোজেন তড়িৎদ্বার, ডান দিকে একটা হাইড্রোজেন তড়িৎদ্বার। H2 ব্র্যাকেটে H2 এর আংশিক চাপ P1, ফেজ H প্লাস। H প্লাস মানে মনে করো HCl আছে, অ্যাসিড গ্রুপে HCl আছে। ফেজ এদিকে আরেকটা তড়িৎদ্বার, হাইড্রোজেন তড়িৎদ্বারে কিন্তু, এবং সেক্ষেত্রে H2 ব্র্যাকেটে P2, এদিকে P2। দেখো খেয়াল করে দেখো, আমি সাধারণত হাইড্রোজেন তড়িৎদ্বারকে কিভাবে লিখি? আমি লিখি এইভাবে, PT ফেজ H2 ফেজ H প্লাস, এইভাবে লেখা হয়। তাহলে এখানে দেখো দুটো পোর্শন আছে, একটা পোর্শন এবং আরেকটা পোর্শন, এটা আরেকটা পোর্শন। তাহলে এইটা একটা হাইড্রোজেন তড়িৎদ্বার, এইটা একটা হাইড্রোজেন তড়িৎদ্বার। পার্থক্যটা কি? প্লাটিনামের পৃষ্ঠদেশে যে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত অবস্থায় আছে তার আংশিক চাপ P1, আরেকটা হাইড্রোজেন তড়িৎদ্বারের এই ক্ষেত্রে প্লাটিনামের পৃষ্ঠদেশে যে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত অবস্থা আছে তার আংশিক চাপ P2। তার মানে এখানে এই যে প্লাটিনাম তড়িৎদ্বার যেটা, তার পৃষ্ঠদেশে যে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত আছে তার গাঢ়ত্বের পার্থক্য আছে। মানে এখানে এই জন্য একটা নাম হচ্ছে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। তড়িৎদ্বারে যে হাইড্রোজেন গ্যাস আছে তার আংশিক চাপের পার্থক্য আছে। তাহলে এটাকে এবার আমি বিক্রিয়া লিখবো এবং নাম সমীকরণ লিখবো, তবে বুঝতে পারবে। বিক্রিয়াটা লিখছি, এইটা অ্যানোড, তাহলে আগে লিখবো অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে জারণ ঘটে, তাহলে কি লিখবো? হাফ H2 জারিত হয়ে তৈরি করবে H প্লাস ইলেকট্রন। কেমন? তাহলে এইখানে হলো জারণ,
এইটা হচ্ছে ক্যাথোড, সেখানে বিজারণ ঘটবে, তাহলে এখানে লিখলাম ক্যাথোড, ক্যাথোড তড়িৎদ্বার, ক্যাথোডে বিজারণ ঘটবে, মানে এখানে H প্লাস, মানে এই H প্লাস ইলেকট্রন নেবে, নিয়ে তৈরি করবে হাফ H2। এবার ব্র্যাকেটে এর আংশিক চাপ লিখছি, এর আংশিক চাপ P2, আর অ্যানোডে মানে এই কোশ্চেনে যে হাইড্রোজেনটা ছিল তার আংশিক চাপ দেখো P1। দেখো আরেকবার বলছি, এই পোর্শনটা হচ্ছে তোমার অ্যানোড, এই পোর্শনটা হচ্ছে তোমার ক্যাথোড। এইখানে হবে জারণ, তাহলে জারণ করেছি দেখো হাফ H2, জারিত হয়ে তৈরি করলো H প্লাস, একটা ইলেকট্রন ছাড়লো, এবং এই H2 আংশিক চাপকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এবং এই অর্ধকোষে ঘটবে বিজারণ, মানে এখানে H প্লাস ইলেকট্রন নেবে, নিয়ে তৈরি করবে H2, এবং সেই H2 আংশিক চাপ P2। এবার আমি টোটালটা যোগ করে দিলাম, তাহলে সেল রিঅ্যাকশন পাবো। তাহলে এখানে সেল রিঅ্যাকশন, সেল রিঅ্যাকশনটা দেখো ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে, H প্লাস কেটে যাবে, পাবো কি হাফ H2 ব্র্যাকেটে P1, এই ধারে হাফ H2 ব্র্যাকেটে P2। তাহলে এবার এখানে নান্সের সমীকরণ প্রয়োগ করছি, তাহলে পাবো দেখো E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই 1 কেন, একটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তাহলে লগ উপর লিখবো, এখানে পার্শিয়াল প্রেসার মানে আংশিক চাপ দিয়ে প্রকাশ করবো সক্রিয় ভর্তি, তাহলে এখানে আবার হাফ আছে মানে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন কত এখানে P2, তাহলে হাইড্রোজেন আর লিখবো না, তাহলে কি লিখবো P2, কারণ এই হাইড্রোজেনের আংশিক চাপ P2 টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ কেন, এর সহগ হাফ আছে বলে। একইভাবে নিচে কি লিখবো, এই হাইড্রোজেনের আংশিক চাপ মানে P1, তাহলে P1 টু দি পাওয়ার হাফ, কেমন? তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি দেখো E সেল ইকুয়াল টু E0 সেলের মান 0 আসবে, কারণ E0 সেল মানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, দুটোই তো হাইড্রোজেন তড়িৎদ্বার, তার ফলে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড মানে 0 আসবে, তাহলে 0 মাইনাস এটা, তাহলে শুধু মাইনাস 0.059 লগ, দেখো এটা আছে রুট ওভার মানে একবার লিখতে পারি P2 বাই P1 টু দি পাওয়ার হাফ। এবার এই পাশে চলে আসি, জায়গা নেই বলি, তাহলে কি লিখতে পারি E সেল ইকুয়াল টু মাইনাস 0.059 হাফ, তাহলে এটা হাফটা লগের এই পাশে চলে আসলো, তাহলে কি লিখতে পারি দেখো তো ইনটু হাফ লগ, উপরে কি দাঁড়াচ্ছে P2 বাই P1। এবার দেখো এই মাইনাস সাইনটা প্লাস করতে হবে, তার জন্য P1 মাস্ট বি গ্রেটার দ্যান P2, তার মানে ই সেলটা পজিটিভ হতেই হবে। জানো তুমি কোন একটা কোষের কোন একটা গ্যালভানীয় কোষে ই সেলের মান পজিটিভ সব সময় হবে, তাহলে এখানে তো নেগেটিভ দেখাচ্ছে, তাহলে নেগেটিভটা পজিটিভ হবে তখনই যদি P1 গ্রেটার দ্যান P2 হয়, তবে ই সেল ইকুয়াল টু পজিটিভ হবে। অর্থাৎ এই যে অর্ধকোষ দুটো দেখলাম, সেখানে কোনটা বেশি হতে হবে, P1 এর মানটি P2 থেকে বেশি হতে হবে, মানে এখানে তড়িৎদ্বারে যে হাইড্রোজেন আছে তার আংশিক চাপ এখানকার তড়িৎদ্বারে যে হাইড্রোজেন আছে তার আংশিক চাপের থেকে বেশি হতে হবে, তবে এই কোষ থেকে আমি তড়িৎচালক বল পাবো। দেখো এবার যে বিষয়বস্তুটি সেটা হলো কোষের তড়িৎচালক বল ও মুক্ত শক্তি হ্রাসের সম্পর্ক। দেখো যে কোনো গ্যালভানীয় কোষ থেকে আমি তড়িৎ শক্তি পাই, অর্থাৎ গ্যালভানীয় কোষটি কিছু পরিমাণ কার্য করে। এখন আমাকে এই কার্যের পরিমাণটা আগে নির্ণয় করতে হবে। মনে করো এইটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যেটা কিনা এই কোষের মধ্যে সম্পন্ন হচ্ছে, এবং এই বিক্রিয়া ঘটার ফলে মনে করো n মোল ইলেকট্রন, পাশে লিখলাম n মোল ইলেকট্রন এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, n মোল ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। পরিষ্কার কনসেপ্ট রাখবে কি, এই কোষটিতে এই বিক্রিয়াটা ঘটছে এবং n মোল ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। এখন তোমাকে একটা ফর্মুলা জানতে হবে তড়িৎ বিষয়ক কৃতকার্য, যাকে বলে WEL। EL মানে ইলেকট্রিক ওয়ার্ক, WEL ইকুয়াল টু প্রবাহিত তড়িতের পরিমাণ, লিখলাম প্রবাহিত তড়িতের পরিমাণ ইন্টু বিভব প্রভেদ, বিভব
প্রভেদ, অর্থাৎ এইখান থেকে এইখানে যে তড়িৎটা যাচ্ছে তার পরিমাণ গুণিত এই দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদ, এই দুটির গুণফলই হচ্ছে কৃতকার্য। এবার আমি আগেই বলেছি কত মোল ইলেকট্রন যাচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, n মোল ইলেকট্রন যাচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। এবার তোমার জানতে হবে যে 1 মোল ইলেকট্রন দ্বারা বাহিত আধান সমান সমান 1 ফ্যারাড। মাথা ঢুকিয়ে নাও, 1 মোল ইলেকট্রন দ্বারা বাহিত আধান 1 ফ্যারাড। ইলেকট্রন গেছে কত মোল? n মোল ইলেকট্রন গেছে। তাহলে লিখতে পারি n মোল ইলেকট্রন দ্বারা বাহিত আধান সমান সমান n ফ্যারাড। তাহলে দেখো তো আমি এই মানটা পেয়ে গেলাম। কোন মানটা পেয়ে গেলাম? প্রবাহিত তড়িতের পরিমাণ পেয়ে গেলাম n ফ্যারাড। এবার বিভব প্রভেদ, তাই না? দেখো তো বিভব প্রভেদ মানে কি? ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। কারণ ক্যাথোডের বিভব বেশি, অ্যানোডের বিভব কম। তাহলে বিভব প্রভেদ মানে হলো ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। আবার এইটা মানেই আমি জানি ই সেল, মানে কোষের তড়িৎচালক বল। তাহলে আমি দেখো বিভব প্রভেদের জায়গায় লিখতে পারি ই সেল, আর প্রবাহিত তড়িতের পরিমাণের জায়গায় লিখতে পারি এনএফ। তাহলে কি পাচ্ছি দেখো তো, ডব্লিউইএল ইকুয়াল টু প্রবাহিত তড়িতের পরিমাণ এনএফ ইন্টু ই সেল। এইটা হচ্ছে তড়িৎ বিষয়ক কৃতকার্য, মানে এই সেলটি যে কার্য করে তার পরিমাণটা হচ্ছে এনএফ ই সেল। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? এই কোষ থেকে আমি তড়িৎ শক্তি পাই, তাই কোষটি কিছু পরিমাণ কার্য করে, এবং কৃতকার্যের পরিমাণ তড়িৎ বিষয়ক কৃতকার্য, তাই ডব্লিউইএল লিখলাম, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইকুয়াল টু এনএফ ই সেল। এখন তুমি জানো কোনো একটা সিস্টেম যদি কার্য করে তার মুক্ত শক্তির হ্রাস ঘটে, মানে এই কার্য করছে মানে ওর মুক্ত শক্তির হ্রাস ঘটে। তাই লিখতে পারি মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা জি মাইনাস, মাইনাস কেন দেবো? কারণ মুক্ত শক্তির হ্রাস ঘটে, তাই মাইনাস ডেল্টা জি ইকুয়াল টু ডব্লিউইএল। অতএব মাইনাস ডেল্টা জি ইকুয়াল টু এই মানটা এনএফ ই সেল। অতএব ডেল্টা জি সমান সমান লিখতে পারি মাইনাস এনএফ ই সেল। এইটা হচ্ছে সম্পর্ক কোষের তড়িৎচালক বল মানে ই সেল এবং মুক্ত শক্তির হ্রাসের সম্পর্ক হচ্ছে এইটা, ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ ই সেল। দেখো এখান থেকে আমি 3টে সিদ্ধান্তে আসতে পারি। প্রথম সিদ্ধান্ত, যদি যদি ই সেল ইকুয়াল টু নেগেটিভ হলে, যদি কোষের তড়িৎচালক বলের মান নেগেটিভ হয়, তবে দেখো তো এই মানটি নেগেটিভ, তাহলে ডেল্টা জি ইকুয়াল টু কত আসবে? পজিটিভ, তাই না? কারণ মাইনাসে আর এই মাইনাসে পজিটিভ চলে আসবে। তখন কোষের মধ্যে যে বিক্রিয়াটা ঘটে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে না, মানে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, অর্থাৎ কোষ থেকে কোনো কারেন্টই পাবো না। দ্বিতীয় কন্ডিশন, যদি ই সেল সমান সমান পজিটিভ হয়, দেখো তো ই সেলের মানটা পজিটিভ হলে, এই মানটি পজিটিভ হলে, তখন দেখো ডেল্টা জির মানটা নেগেটিভ আসবে, তখন ডেল্টা জি সমান সমান নেগেটিভ। তাহলে কোন একটা সিস্টেমের ডেল্টা জির মান নেগেটিভ হলে মানে মুক্ত শক্তির হ্রাস ঘটলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাই তো জানি ক্লাস 11-এ পড়েছিলাম যে কোনো প্রক্রিয়ায় যদি মুক্ত শক্তির হ্রাস ঘটে তাহলে প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে। তাই তো দেখলাম ডেল্টা ই সেলের মানটা যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জির মানটা কি দাঁড়াচ্ছে দেখো নেগেটিভ, তার মানে এইখানে যে বিক্রিয়াটা ঘটছে সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এবং সেখান থেকে আমি কারেন্ট পাবো। আর তৃতীয় আরেকটা বিষয় দেখলাম, যদি যদি ই সেল ইকুয়াল টু 0 হয়, যদি ই সেল ইকুয়াল টু 0, এখানে 0 বসালে ডেল্টা জি সমান সমান 0। ডেল্টা জি 0 হওয়ার অর্থ হলো এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকে, এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকে। কেমন? এই 3টে কন্ডিশন পেলাম। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি ই সেলের মানটা স্ট্যান্ডার্ড হয়, মানে প্রমাণ তড়িৎচালক বল যদি হয়, তখন মানে যদি ই সেলের জায়গায় ই জিরো সেল লিখি, মানে তখন ডেল্টা জি স্ট্যান্ডার্ড ইকুয়াল টু লিখবো মাইনাস এনএফ ই সেল স্ট্যান্ডার্ড, মানে কোষের প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন সমান সমান এনএফ ইন্টু কোষের প্রমাণ তড়িৎচালক বল। এই দুটো কন্ডিশন এবং তার থেকে এই সিদ্ধান্তগুলিও মনে রাখবে। এরপরে একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো এবার একটা সমস্যা, একটা কোষ দেওয়া আছে Zn Zn SO4 Ag2 SO4 Ag।
কোষটিতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন নির্ণয় করো। মানে ডেল্টা জি স্ট্যান্ডার্ডের মান বার করতে হবে। তাহলে তোমাকে কি বার করতে হবে সেটা আমি এখানে লিখলাম। দেখো, তোমাকে বার করতে হবে ডেল্টা জি স্ট্যান্ডার্ড ইকুয়াল টু কত। দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে E0 Zn2 প্লাস Zn ইকুয়াল টু মাইনাস 0.76 ভোল্ট এবং E0 Ag প্লাস Ag ইকুয়াল টু প্লাস 0.80 ভোল্ট। দেখো আমি একটা কাজ করব, এই কোষ বিক্রিয়াটাকে লিখবো। তাহলে আগে অ্যানোড বিক্রিয়াটাকে লিখবো। অ্যানোডটাকে Zn থেকে হয়েছে জারিত হয়ে Zn2 প্লাস 2 ইলেকট্রন, মানে অ্যানোডে জারণ ঘটে। তাই Zn মাইনাস 2 ইলেকট্রন লিখতে পারতাম, অথবা Zn থেকে Zn2 প্লাস 2 ইলেকট্রন লিখতে পারতাম। বারবার বলে একটা কথা, এদিকেও প্লাস 2 ইলেকট্রন লেখা যায়, এখানেও মাইনাস 2 ইলেকট্রন লেখা একই ব্যাপার। এবার এখানে লিখবো ক্যাথোড। ক্যাথোডে বিজারণ ঘটে। কার বিজারণ ঘটবে? Ag প্লাসের। তাহলে এখানে লিখবো Ag প্লাস একটা ইলেকট্রন নেবে, নিয়ে তৈরি করবে Ag। এবার ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য দেখো এখানে 2 দিয়ে গুণ করলাম। কেমন? তাহলে খেয়াল করে দেখো এখানে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাচ্ছে? 2 ইলেকট্রন, এখানে 2 ইলেকট্রন। তাহলে আমি n এর মান পেয়ে গেলাম, n ইকুয়াল টু 2। n এর মান 2 পাওয়ার জন্য এই বিক্রিয়াটা দেখাতে হবে। তাহলে সেল রিঅ্যাকশনটা Zn প্লাস 2Ag প্লাস তীর চিহ্ন দিয়ে Zn2 প্লাস 2Ag। তাহলে এই বিক্রিয়াটা, এই কোষের মধ্যে এই বিক্রিয়াটা ঘটে এবং এই বিক্রিয়াটির জন্য মুক্ত শক্তির পরিবর্তন কত হবে? তোমার জানা আছে যে ডেল্টা জি স্ট্যান্ডার্ড ইকুয়াল টু মাইনাস NF E0 সেল। এন এর মানটা পেয়ে গেছি, এফ এর মান 96,500 কুলম্ব। E0 সেলটা বার করতে হবে। তাহলে E0 সেলটা পাশে বার করছি। তোমার জানা আছে E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোড, মানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। E0 অ্যানোড, ঠিক আছে? E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে এখানে লিখছি E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোডের মান এটা বলা আছে দেখো প্লাস 0.80 ভোল্ট। তাহলে এখানে লিখলাম প্লাস 0.80 মাইনাস অ্যানোডের কত দেওয়া আছে দেখো মাইনাস 0.76 ভোল্ট, মাইনাস 0.76। তাহলে এই দুটো যোগ হলে পরে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি দেখো E0 সেল ইকুয়াল টু প্লাস 1.56 ভোল্ট। এই দুটো যোগ করলে 1.56 ভোল্ট। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে পাচ্ছি দেখো ডেল্টা জি স্ট্যান্ডার্ড ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু 96,500 ইন্টু E0 সেল মানে 1.56 এত জুল এককে উত্তরটা বেরোবে। তাহলে মুক্ত শক্তির পরিবর্তন ইকুয়াল টু এত জুল। মাইনাস চিহ্নটা দেবো, মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে মুক্ত শক্তির হ্রাস ঘটে। তাহলে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন পেয়ে গেলাম এত জুল। ব্যাস, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওটা কি দিচ্ছে তোমরা দেখবে অবশ্যই।